আওয়ামী লীগ কারো বাপের সম্পত্তি না। ভারত কি হাসিনাকে আর রাখতে চাইছে না? ইন্ডিয়ার ব্যাকিং এ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল। 24-এর আগে কেন আপনি এই অপশাসনের কথা তুলে ধরেন? আওয়ামী লীগ পরিবারেরই তো অনেকেই নেমে গিয়েছিল আন্দোলনে। শেখ হাসিনা সাইকোপ্যাথ। মুক্তিযুদ্ধ 24 ইজ সেম। বাংলাদেশের রাজনীতির অন্যতম জনপ্রিয় আলোচিত নাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কার নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। 5 আগস্টের 2 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সাক্ষাৎকারে কথা হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার রাজনীতি, বিএনপি, এনসিপি, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নিয়ে। সাথে আছি জামিলুর রহমান। যাওয়া যাক আমাদের আজকের অতিথির কাছে। আগামী সময়কে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুবই আনন্দিত ইন্টারভিউ দিতে। হ্যাঁ, রাজনীতিতে আপনি আসলে কোথায়? জনগণের জন্য আপনি কোথায়? রাজনীতি আমার তো রক্তের ভিতর। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আপনি জানেন যে আমার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মহান মুক্তিযুদ্ধের 9 মাস নেতৃত্ব দিয়েছেন। আমার মাও আজীবন রাজনীতি করেছেন, মানুষের জন্য, জনগণের জন্য, উইমেন্স রাইটস নিয়ে কাজ করেছেন। আমিও 2 টার্ম এমপি ছিলাম, তারপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সো রাজনীতি আমাদের রক্তের ভিতর। বর্তমানে রাজনীতির কালচারটা, যেটা আমরা বহু বছর ধরেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যে এই কালচারটা পরিবর্তন হবে, তো এই কালচারটা পরিবর্তন দেখছি না। এই জন্য একটু হতাশ, একটু খারাপ লাগছে। আশা করছি ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে, এই আশা নিয়ে আছি আর কি। এই 2 বছরে জনগণের সবচেয়ে বড় প্রাপ্তি কি, আর যদি বলি সব থেকে বড় অপূর্ণতা কি? তাহলে একটু ব্যাকগ্রাউন্ড টানতে হচ্ছে। আজকে 5ই আগস্ট এবং 2 বছর আগে এই দিনে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হয় এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। তো তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে 2024 সাল পর্যন্ত আমরা 3টা নির্বাচন দেখেছি, প্রহসনের নির্বাচন। ঠিক আছে, তো গণতন্ত্র বলে কিছুই ছিল না বাংলাদেশে গত 15 বছর, 24-এর আগে যদি 15 বছর হিসাব করি। বিভিন্নভাবে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এটাও এখন ডকুমেন্টেড ফ্যাক্ট। এবং সার্বিকভাবে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে বাংলাদেশে। দুর্নীতির কালচারটা নতুন কিছু না, কিন্তু এটা ব্যাপক হারে হয়েছিল। আমরা দেখেছি যে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন, আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলোকে খুবই নিষ্ঠুরভাবে কঠোর হস্তে দমন করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের প্রায় সকল মানুষেরই ভিতরে একটা বিস্ফোরক তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ টিকিং টাইম বম। এবং 24-এ যেটা হলো, এটারই একটা বিস্ফোরণ ঘটে। সো ছাত্র জনতা, যেটা আমরা বলছি, ছাত্ররা স্পিয়ার হেড ছিল, কিন্তু এই স্পিয়ার হেডটা সাকসেস হওয়ার জন্য এটাকে জনগণেরও সার্বিক সম্পৃক্ততা ছিল। হ্যাঁ, কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া গণবিস্ফোরণ হয় না, সম্ভব হয় না, একটা ম্যাস আপরাইজিং এই ধরনের হয় না। তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল যেগুলো ছিল তারা তাদের ইন্টারেস্ট নিয়ে এসেছে, কিন্তু সার্বিকভাবে জনগণের পার্টিসিপেশন ছিল। মানুষ কি চেয়েছে, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। আপনি বলছেন গত 2 বছর, বাংলাদেশের যে কোনো নাগরিকের মতোই আমারও খুব চাওয়া ছিল যে একটা সুন্দর ভবিষ্যৎ, একটি বাংলাদেশ যেখানে সকলে ন্যায় বিচার পাবে, আইনের শাসন, এমন একটি বাংলাদেশ যেখানে সবার শিক্ষার অধিকার থাকবে, তাই না? এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, এমন একটি বাংলাদেশ যেখানে আমরা মানুষের যোগ্যতা যাচাই হবে মেধা দিয়ে। এই যে আমাদের চাওয়া, 24-এর যে চাওয়াটা, এটা কিন্তু অরিজিনাল 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু এটাই। সো মুক্তিযুদ্ধ 24 ইজ সেম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের যে প্রাণ শক্তি, সেটা আমাদের মহান মুক্তিযুদ্ধ। ওইটারই আরেকটা রিফ্লেকশন আমরা দেখেছি 24-এর এই গণজাগরণে। তো আমাদের আশা ছিল এই পরিবর্তনগুলো। আমি আমাদের ছাত্র যারা নেতৃত্ব দিয়েছিল তাদের উপরেও মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি মনে করি আমার মতো বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম তারা হয়তো আমাদেরকে একটা দিক দেখাবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নীতি আদর্শের বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে আমরা বুকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ, কিন্তু সেটা হলো না। আমরা দেখলাম যে এখানে অনেক ক্ষেত্রেই মিসডাইরেক্টেড হয়ে গিয়েছেন, তারা মিসগাইডেড হয়ে গিয়েছেন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেলেন তারা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। সো এটা আমার মতে গণজাগরণ এবং আমাদের গণ অভ্যুত্থানের সাথে একটা বিট্রেয়াল। আমি একটু যদি ইন্টারাপ্ট করি, আপনি বলছেন তারা মুক্তিযুদ্ধের, যদি ধরে নিই তাহলে এনসিপির কথাই আপনি বলছেন।
কারণ সেই ছাত্র জনতা তারা তো এনসিপি তারা ছাত্র জনতার একটা ছোট অংশ। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা কি মুক্তিযুদ্ধকে মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে বা এইটা কেন মনে হলো আপনার গত কাছে? 2 বছর আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের চিহ্নকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে, এগুলো তো দেখেছি। এমনকি বঙ্গবন্ধুর 32 নম্বরের বাসভবন ভাঙা হয়েছে। তো দিস আর নট গুড সাইন্স। হ্যাঁ, আমরা একটা রাজনৈতিক এজেন্ডা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, মুক্তিযুদ্ধকে বিলীন করে না। সো এই জায়গায় তারা একটা বড় ভুল করেছেন। এবং পরে আমরা দেখলাম যে এই ফেব্রুয়ারির নির্বাচনের পর তারা একেবারে জামাতের সাথে একাকার হয়ে গেল। হ্যাঁ, এটাও কিন্তু খুবই হতাশজনক। বিকজ আমি কেন বলছি এই কথাটা, দেখেন, রাজনীতি করার সবারই অধিকার আছে। এখন ধর্মভিত্তিক রাজনীতি বা কারো নীতি আদর্শ ভিন্ন হতেই পারে। জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা বারবার বলছি, 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের প্রাককালে বা 25শে মার্চের প্রাককালে, গণহত্যা শুরু হওয়ার প্রাককালে তাদের নীতি আদর্শ থাকতে পারে যে তারা পাকিস্তান চেয়েছিল। দ্যাট ইজ নাথিং রং উইথ দ্যাট। আদর্শিকভাবে এটা পার্থক্য থাকতেই পারে। কিন্তু যেই মুহূর্তে বাংলাদেশে গণহত্যা শুরু হয়েছে 1971-এর 25শে মার্চ রাত থেকে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, নারীদের ইজ্জত নেওয়া হলো, ঠিক আছে, বাংলাদেশের বা বাঙালির আইডেন্টিটি ধ্বংস করে নেওয়ার একটা নীল নকশা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলো। তারপরে পাকিস্তানের সাথে থাকা, এটা তো মেনে নেওয়া যায় না, ঠিক আছে। এবং পরবর্তীতে তারা অনেক সুযোগ পেয়েছে, এখন আজ অবধি কিন্তু স্বীকার করেনি যে আমাদের ভুল হয়েছিল। যেই দলটা এখন পর্যন্ত স্বীকার করেনি যে তারা একটা ভুল করেছে, তাদের যারা জড়িত ছিল যুদ্ধ অপরাধীদের সাথে, তাদেরকে ডিসওন করা উচিত ছিল জামাতে, কিন্তু তারা করেনি এবং সেই দলের সাথে গিয়ে এনসিপি যুক্ত হয়েছে। তো এটা তো হতাশ করেছে মানুষকে, আমাকে হতাশ করেছে। আজকের বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে আপনার কাছে মনে হয়? বর্তমানে আওয়ামী লীগ যেই পথ বেছে নিয়েছে, এটা পজিটিভ কোনো রেজাল্ট আনবে না। কেন আমি এই কথাটা বলছি? আওয়ামী লীগ কোন পথ নিয়েছে? আওয়ামী লীগ বেছে নিয়েছে প্যাথ অফ ডিনায়াল। তার মানে তারা বেছে নিয়েছে যে 24-এ যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো তারা সম্পূর্ণভাবে ডিনাই করছে এবং জাস্টিফাই করছে বিভিন্নভাবে। কিভাবে সেটা করছে? প্রথমত তারা এটাকে বলছে, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব যেভাবে কালার করছে, সেই কালারিংটা হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে সরে যেতে হয়েছে। এই ধরনের একটা তত্ত্ব বা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ফার্স্ট অফ অল, এটা কোনোদিনও বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কারণ আমরা স্বচক্ষে দেখেছি ঘটনা প্রবাহগুলো। আমরা 2014-র নির্বাচন দেখেছি, মনে আছে? কোনো ক্যান্ডিডেট বিহীন নির্বাচন, 153 সিট অটো হয়ে গেল। আমরা 2018-র নির্বাচন দেখেছি, যেটাকে বলা হতো রাতের ভোটের নির্বাচন। আমরা 2024-এর নির্বাচন দেখেছি, যেটাকে বলা হয়েছে আমি দামি নির্বাচন, রাইট? আমরা দেখেছি আয়নাঘর, এখানেও ডিনায়াল আছে, তারা ডিনাই করছে। আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলছি আওয়ামী লীগের নেতৃত্ব ডিনাই করছে। আমার কথাটা একটু স্পেসিফিক্যালি বুঝতে হবে। আমি আওয়ামী লীগকে বলছি না, আমি বলছি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব, যাদেরকে আমি দায়ী করছি বর্তমান আওয়ামী লীগের এই বিধ্বংসী পথে চলার জন্য। তাহলে আমরা গুমের ঘটনা দেখেছি, আমার নিজের ভাগিনাকে গুম করা হয়েছে, আমি নিজে প্রত্যক্ষদর্শী। একজনকে 12 বছরের উপর গুম করে রাখা হয়েছিল। আমরা ইলিয়াস আলীর হত্যাকাণ্ড এখন জানতে পেরেছি, মনে আছে ইলিয়াস আলী? আমরা এই যে এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনার অবস্থাটাও আপনাদের স্মরণ আছে? 2015 সালে ওনাকে উদ্ভ্রান্তের মতো পাওয়া গেল ইন্ডিয়াতে। 2 মাস ওনাকে কিডন্যাপ করে টর্চার করে তারপরে ইয়ে করা হলো। সো এই ঘটনাগুলো এবং অপোজিশনের উপর মামলা, হয়রানি, হত্যা, বিভিন্নভাবে অপোজিশনকে নিপীড়ন করা হলো, এটা কি অস্বীকারযোগ্য? না। 2018 সালে ছাত্ররা একটা আন্দোলন করলো, সেটা ছিল রোড সেফটি নিয়ে। সেই রোড সেফটি আন্দোলনে বাচ্চা ছেলেদেরকে আঘাত করা হলো হেলমেট পরে, মনে আছে? হেলমেট পার্টি নাম দেওয়া হয়েছিল সে সময়। তাহলে আপনি একটা জিনিস বুঝেন, এই যে ঘটনাগুলো ঘটছে, আপনার একের পর এক ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন অপশাসন এক্সপিরিয়েন্স করছে, ঠিক আছে?
তাহলে তাদের মনে কি গেঁথে যাচ্ছে যে এটা একটা স্বৈরা শাসক, ঠিক আছে? সো আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই, আপনাকে ভয় ভীতির ভিতর রাখা হচ্ছে, অপোজিশনকে ভয় ভীতির উপর হত্যা গুম করে রাখা হচ্ছে, নির্বাচন প্রহসনের মধ্যে দিয়ে করা হচ্ছে, রাইট? পরবর্তীতে যখন বিস্ফোরণটা ঘটলো, আমরা কি সবাই দেখিনি টেলিভিশনের পর্দায়? যেই টেলিভিশন এবং মিডিয়া আবার সরকারের নিয়ন্ত্রিত ছিল, ওটার মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখি নাই আবু সাইদকে গুলি করে মারা, দেখি নাই মুগ্ধকে গুলি খেয়ে মারা যেতে, আমরা দেখি নাই শিশু আজাদকে বারান্দায় খেলছিল হেলিকপ্টারের গুলিতে। এই যে কোটা আন্দোলনের কারণে একটা মুভমেন্ট হলো যেখানে জনগণ সম্পৃক্ত হলো, আমি যেটা বলছি এই 15 বছর যারা এফেক্টেড হয়েছে তাদের সাথে সার্বিকভাবে জনগণ নেমে আসলো মাঠে, এবং সেই জনগণকে এবং ছাত্র জনতাকে দাবাবার জন্য কি করা হলো, রাষ্ট্রীয় মেশিনারিগুলোকে ব্যবহার করা হলো, পুলিশ, আনসার, বিজিবি এবং ইত্যাদি সকল রাষ্ট্রীয় যন্ত্র মেকানিজম ব্যবহার করা হলো দমন করার জন্য, এবং অর্ডার দেওয়া হলো গুলি চালাবার। এটা তো কোনো ষড়যন্ত্র না, এটা তো আমরা নিজে চোখে দেখেছি, মানুষ তো দেখেছে, আমি দেখেছি, আমার আত্মীয় স্বজন দেখেছে, আপনি দেখেছেন, আপনার আত্মীয় স্বজন দেখেছে, ইভেন আওয়ামী লীগ যারা করে, আমাদের আওয়ামী লীগ পরিবারেরই তো অনেকেই নেমে গিয়েছিল আন্দোলনে, আমার পরিচিত অনেকেই আছে। এখন আমরা যদি এই বাস্তবতাগুলোকে ডিনাই করে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যাই, তাহলে এটা ভুল পথে যাওয়া হচ্ছে। আপনার প্রশ্নটা আমি এভাবে জবাব দিতে চাচ্ছি, আমরা যদি এই বাস্তবতাগুলোকে ডিনাই করি, আন্তর্জাতিকভাবে যেটা এস্টাবলিশ, যেখানে একটা গণহত্যা হয়েছে, 1400-র উপর মানুষ নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, 600-র বেশি অন্ধ হয়েছে, হাজার হাজার পঙ্গু হয়েছে, এগুলোকে যদি আমরা ডিনাই করে এখন আওয়ামী লীগকে সামনে নিতে চাই, ইট উইল নট ওয়ার্ক। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আওয়ামী লীগের অপশাসনের কথা আপনি বলছেন 24 পরবর্তী সময়ে, 24-এর আগে কেন আপনি এই অপশাসনের কথাগুলো জাতির সামনে বা মিডিয়ার সামনে তুলে ধরেননি? আমি প্রতিবাদ করেছি, আমার প্রতিবাদের সবচেয়ে বড় ভাষা ছিল, আপনি জানেন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম এবং আমি একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, আমি 2 পদ থেকেই আমি পদত্যাগ করেছি। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছি মে জুন মাস 2009 সাল, এবং আমার পদত্যাগপত্র নিয়ে একটা নাটক করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমি 2012-তে আমার সংসদ সদস্য পদ থেকেও আমি রিজাইন করি, হুইচ ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ পলিটিক্যাল প্রোটেস্ট। পদত্যাগ করা স্বেচ্ছায় বাংলাদেশের ইতিহাসে সংসদ সদস্য পদ এবং একটি মন্ত্রিত্বর পদ কেউ এই পর্যন্ত ছাড়েনি। স্পেসিফিক যদি বলি যে কোন কারণে আপনি রিজাইন করেছিলেন? কারণ আমার সাথে, আমার দলের সাথে, আমার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। এই কারণে। কি বিশ্বাসঘাতকতা? কারণ আমরা 2008 সালে বাংলাদেশের মানুষ ঠিক 24-এ যেমন মুখিয়ে ছিল একটা পরিবর্তনের জন্য, 2008 সালেও আপনার যদি স্মরণ থাকে, বাংলাদেশের মানুষ একইভাবে একটা পরিবর্তনের জন্য মুখিয়ে ছিল, ঠিক আছে? এবং আমরা, আমার দল, শেখ হাসিনা ওয়াদা করেছিলেন একটি নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, সেটার নাম ছিল দিন বদলের সনদ। আমরা বলেছিলাম আমরা প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনবো, সিস্টেমিক চেঞ্জ, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্তিশালী করব, রাইট? এবং আমরা আইনের শাসনের মাধ্যমে সুশাসন কায়েম করব বাংলাদেশে। আমি সেই লক্ষ্য নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমি কিন্তু নির্বাচন করেছিলাম যে আগামী দিন আমরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করব, সিস্টেমিক চেঞ্জ, নট সিস্টেম্যাটিক চেঞ্জ, সিস্টেমিক চেঞ্জ। কিন্তু আপনি বললেন আমি কেন পদত্যাগ করলাম। এই চেঞ্জগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রথম 1 মাস থেকেই আমরা ওই পথে ধাবিত হতে হবে। তো আমি দেখলাম 6 মাসেও সেদিকের ধারে কাছে আমরা যাচ্ছি না, উল্টো আমরা যেই নর্মাল রাজনৈতিক কালচার সেটাকেই আমরা পুঞ্জীভূত করে আমরা এগিয়ে যাচ্ছি একই ডিরেকশনে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা যেটুকু দেখেছি, আপনি নির্বাচন থেকে বের হয়ে আসছেন, পদত্যাগ করেছেন, কিন্তু আপনার পরিবারের তো অন্য সদস্যরা বা আপনার বোন, তিনি তো এই সরকারের সাথে ছিলেন। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমার বাবার জন্মস্থান কাপাসিয়া দরদরিয়া গ্রামে, গাজীপুরে অবস্থিত, গাজীপুর জেলার। আমার কাপাসিয়ার মানুষের আমার বাবার প্রতি যেই ভালোবাসা, যেই শ্রদ্ধা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং সেটারই একটি রিফ্লেকশন আমি পেয়েছি তাদের কাছ থেকে। আমি 2 টার্ম এমপি ছিলাম, আমি সেই ভালোবাসা এবং সেই স্নেহের স্পর্শ আমি পেয়েছি। তো
লোকাল মানুষের দাবি ছিল আমাদের পরিবারের ইনভলভমেন্ট। এবং সেই সময় আরেকটা জিনিস ঘটেছে, এটা খোলামেলা কিভাবে বলি, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আওয়ামী লীগের ভিতরে শেখ ফ্যামিলির ক্ষমতা ধরে রাখতে হলে এখানে একটা ইউনিটির বিষয় দেখাতে হয় আমাদের বেসের কাছে, ঠিক আছে, আমাদের সাধারণ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে, যে আমরা সব ইউনাইটেড আছি। সো তাজউদ্দিন ফ্যামিলি একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের ইতিহাসে, ঠিক আছে। সো এই ফ্যামিলিটা যদি সরে যায় তাহলে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়। শেখ হাসিনা কি তাজউদ্দিন ফ্যামিলিকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেছিলেন? শেখ হাসিনা যেটা চেষ্টা করেছিলেন, তিনি একচ্ছত্রভাবে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন, এখানে যেই তার সামনে আসবে উনি তাকে সাইডলাইন করে দিবেন, ঠিক আছে। এবং এটা আমরা যদি বিশ্লেষণ করি তাই দেখবেন। অনেকেই বলেন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব প্রয়োজন, আপনার কাছেও কি এমন মনে হয়? আজকে আওয়ামী লীগের যেই দুরবস্থা, এই দুরবস্থার জন্য যারা দায়ী তাদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্ভব না। এই রিয়েলাইজেশনটা আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের করা উচিত। আমি মনে করি যতদিন আমরা এই রিয়েলাইজেশনটা না করতে এই পারবো। রিয়েলাইজেশন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এসেছে এখন পর্যন্ত? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এখনো একটা ডিনায়াল এর মধ্যে দিয়ে চলছেন। তিনি একটা কনস্পিরাসির তত্ত্ব তৈরি করেছেন, তত্ত্ব তৈরি করে এই যে ঘটনাগুলো ঘটলো, গণ অভ্যুত্থানে 1400 জন মারা গেল, 600 অন্ধ হলো, হাজার হাজার পঙ্গু হলো, যেটা আমরা সবাই সচক্ষে দেখেছি, উনি সেটাকে ডিনাই করছেন। ডিনাই করে এটাকে দোষ দিচ্ছেন কার উপর জানি না, অদৃশ্য শক্তির উপর। তার মানে বাংলাদেশের যে লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে গিয়েছিল তাদের কোনো স্বীকৃতি নাই, এটা যে তাদের চাওয়া সেটাকে ডিনাই করা। সো এই ডিনায়ালে যতদিন থাকবেন আমার মনে হয় আমাদের দলের প্রচণ্ড ক্ষতি হবে। এবং এই পথে যদি আওয়ামী লীগ যায়, আগামী 10 থেকে 20 বছর আমি কোনো ভবিষ্যৎ দেখছি না বাংলাদেশের রাজনীতির মাঠে। আপনার কাছে কি কখনো আওয়ামী লীগের নেতৃত্বের প্রস্তাব এসেছিল? আমার কাছে শুরুর দিকে এসেছিল 24-এ। এই প্রস্তাব কে দিয়েছিলেন? এই প্রস্তাব বিভিন্ন চ্যানেল থেকে এসেছে, একেবারে উপর থেকে। একটু যদি বিস্তারিত বলেন বিষয়টা নিয়ে। আমাকে বলা হয়েছিল দায়িত্ব নেওয়ার জন্য এবং আমি সেটা প্রত্যাখ্যান করেছি, কারণ আমি সেই একই স্ট্রাকচারের অধীনে পাপেট হয়ে আমি কাজ করতে নারাজ। কারণ আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। 1971 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন, আমার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন 9 মাস। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন দেশে ফেরত আসেন, আমার বাবা ক্ষমতা হস্তান্তর করে দেন তার কাছে। তারপরে আমি আমার বাবার অবস্থা দেখেছি 1974-75 সালে, ঠিক আছে। ওনাকে বাধ্য করা হয় পদত্যাগ করতে আপনার অর্থমন্ত্রীর পদ থেকে। 1976 সালে আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না, কারণ বাকশাল করা হয়েছিল। আমার মা টেকনাফ থেকে তেঁতুলিয়া মাথার ঘাম পায়ে ফেলে মাসে 25 দিন বাসার বাইরে থেকে বাংলাদেশ ঘুরে ঘুরে এই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিলেন। 1981 সালে যখন শেখ হাসিনা ফেরত আসেন, তখন ওনার হাতে আবার আওয়ামী লীগের দায়িত্ব তুলে দেন। পরবর্তীতে আমার মায়ের অবস্থাও আমি দেখেছিলাম। আমার মা আমাকে একটা কথা সবসময় বলেছিলেন, আমি যখন রাজনীতিতে ঢুকেছিলাম, আমার মা বলেছিলেন যে তুমি সবসময় শেখ হাসিনার সাথে থাকবা, ঠিক আছে। এবং আমি আমার মায়ের কথা ফলো করার চেষ্টা করেছিলাম, কিন্তু কখন আমি আমার মায়ের কথা অবাধ্য হয়েছি, যখন আমি দেখেছি ব্যাপক দুর্নীতি, যখন দেখেছি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা, যখন দেখেছি গণহত্যা, তখন আমি আমার মায়ের কাছে মনে মনে আমি ক্ষমা চেয়েছি যে আমার পক্ষে সম্ভব না, কারণ এটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেটা আমার মাই আমাকে শিখেছে, অন্যায়ের প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াতে আপনি এই কথাগুলো যখন বলেন, তখন আপনাদেরই দলের সমর্থকরা আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলে, আপনি এটা দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই দেখেছি। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক, কারণ আমি বলেছি আমার রক্তে আওয়ামী লীগ, আমি এই আওয়ামী লীগ হচ্ছে আমার পরিবার, এই পরিবারের সদস্য আমি, ঠিক আছে। এবং এটা কোনোদিনও আমি মুছে ফেলতে পারবো না। এই জন্য আমার কষ্টর জায়গা থেকেই আমি সত্য কথাগুলো, বাস্তব কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তাদের উপকারের জন্য। আমার এখানে কোনো বেনিফিট নেই, আমি এখানে রাজনীতি করছি না, আমি কিছুই চাই না। আওয়ামী লীগ কারো বাপের সম্পত্তি না, সিরিয়াসলি, ইটস নট। আপনারা যদি ইতিহাস ঘাটেন, ইতিহাসে দেখবেন
তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, মৌলানা ভাসানী, সরওয়ার্দী, একে ফজলুল হক, প্রত্যেকে পৃথক পৃথকভাবে নিজেকে যোগ্য নেতা হিসাবে গড়ে তুলেছিলেন। সো আমাদের প্রত্যেকের এখানে অবদান আছে, আমাদের রক্ত আছে, আমাদের শ্রম আছে। সো ডোন্ট টেল মি যে আওয়ামী লীগ কারো বাপের সম্পত্তি। যদি ভবিষ্যতে একটি সংস্কারকৃত বা রিফর্মড আওয়ামী লীগ আপনাকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাই, আপনি কি সেই প্রস্তাব বিবেচনা করবেন? বস্তুত কোনো পজিটিভ এবং বেনিফিশিয়াল আউটকাম আমি লক্ষ্য করি যে হ্যাঁ, আমার কাজের দ্বারা আমি কিছু পজিটিভ চেঞ্জ আনতে পারবো দলের জন্য, দেশের জন্য, তাহলে আমি অবশ্যই বিবেচনা করব, সেই স্কোপ যদি থাকে। শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে আপনার সবচেয়ে বড় আপত্তি কোথায়? আমার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে উনি রাজনীতি করছেন নিজের ক্ষমতার জন্য, রাজনীতি করছেন নিজের পরিবারের জন্য, দলের জন্য না, দেশের জন্য না। উনি ব্যবহার করছেন দল এবং দেশকে। অনেকেই বলেন শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত অহংকার বা ইগোর প্রভাব ছিল, আপনি কি একমত এটির সাথে? আজকে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এটার পিছনে একটা বড় কারণ কিন্তু ওনার অহংকার। এটা আমি বারবার বলে আসছি। ওই যে উনি বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। স্বাধীনতার 50-55 বছর আগে এই বিভেদগুলো আমরা যতটুকু সম্ভব মিটিয়ে ফেলাটাই হচ্ছে কাম্য। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী দেখেন ওনার ইগো এবং অহংকার কেন বলছি, উনি কথাটা কিন্তু এভাবেও বলতে পারতেন যে অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধাদের নাতি সন্তানরা পাবে, তারা আমাদের গর্বিত সন্তান, তার পাশাপাশি বাংলাদেশের সবার জন্যই আমরা ব্যবস্থা করব। কথাটা বুঝেছেন? এই কথাটা একজন প্রধানমন্ত্রীর হওয়া উচিত ছিল। যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি কোনো বড় পরিবর্তন আসবে? এখন অনেকে বলছে যে প্লেনে করে গেলে নাকি পালানো হয় না। উনি আসবেন, তো উনি আসলে যেই বিচার হয়েছে, যেটা রায় হয়েছে, আইন যেটা বলছে সেভাবে যাবে। এখন উনি যেটা চিন্তা করছেন, আমার যেটা ধারণা, উনি ভাবছেন যে উনি একটা গ্যারান্টি নিয়ে আসবেন যে ওনাকে কোনো কিছু করা হবে না, এবং উনি কিছুদিন জেলে থাকবেন এবং বাইরে আন্দোলন হবে, এবং আন্দোলন করে 1-2 বছরের মাথায় ওনাকে মুক্ত করে আনা হবে, এবং উনি হিরো নেলসন ম্যান্ডেলা হয়ে বের হবেন। এটা যদি উনি ভেবে থাকেন, উনি ভুল করছেন এবং আওয়ামী লীগকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আমার হিসাবে এটা হবে না বাংলাদেশে। কেন তিনি এটা করছেন? ওই যে আপনি আগে বলেছেন ইগো, অহংকার। উনি দলের ক্ষতি হলো কি ভালো হলো সেটা ওনার কাছে মুখ্য না, ওনার জেদ হচ্ছে মুখ্য এখানে। শি ওয়ান্টস রিভেঞ্জ। সম্প্রতি দিল্লিতে তার ভার্চুয়াল উপস্থিতি ও বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আপনি দেখেছেন। একজন সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আমরা চাই একটা ভালো সম্পর্ক হবে, হ্যাঁ, কিন্তু সম্পর্কটা হতে হবে আমার মতে, আমার একজন রাজনীতিবিদ হিসাবে বা রাজনীতি নিয়ে আমি হালকা পাতলা যা চিন্তা করি, আমার চিন্তা হচ্ছে আমাদের সম্পর্ক হবে সমতার মাধ্যমে, ঠিক আছে? আমার বাবা একটা কথা বলেছিলেন 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর, ইন্ডিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছিলেন যে এখন তো বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া উইল বি ইটার্নাল ফ্রেন্ডস। আমার বাবা নির্দ্বিধায় জবাব দিয়েছিলেন অনলি অ্যাজ ইকুয়ালস, ঠিক আছে? ওকে, অনলি অ্যাজ ইকুয়ালস। তো তুমি বড় আমি ছোট তাই বলে যা ইচ্ছা তাই হবে বাংলাদেশে, আমি সেটা বিশ্বাস করি না। ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করেছে, সাহায্য করেছে 1971 সালে, সেটা 1971 সালের বাস্তবতা ছিল। এখনকার বাস্তবতা ভিন্ন। আমরা আমাদের স্বার্থ দেখব। এখন ইন্ডিয়া যদি মনে করে যে শেখ হাসিনাকে পুশ ইন করে বা টুস করে ঢুকে এসে তারপরে ওনারা ব্যাকিং দিবেন, ইন্ডিয়াও এখানে একটা মারাত্মক ভুল পলিসি সিদ্ধান্ত হবে ইন্ডিয়ার জন্য। 24-এও কিন্তু ইন্ডিয়ার ব্যাকিংয়েই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্ডিয়া এবং সার্বিক শক্তি প্রয়োগ করেও কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারেনি, সে বাধ্য হয়েছিল চলে যেতে। কি করে এখন 2 বছরের মাথায়, যেখানে বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখেছে, প্রমাণাদি আছে যে ওনার নির্দেশে গুলি চালানো হয়েছে নিরীহ মানুষের উপর, ওনার নির্দেশে শিশুদেরকে হত্যা করা হয়েছে, ওনার নির্দেশে অন্ধ করা হয়েছে মানুষকে, ওনার নির্দেশে গুম করা হয়েছে, ওনার নির্দেশে এবং ওনার প্রশ্রয়ে
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কি করে আপনি ভাবতে পারলেন, বা কি করে ইন্ডিয়াই বা ভাবতে পারে যে 2 বছরের মাথায় তারা সফল হবে? আবার আমার কাছে তো এটা কোনোভাবেই হিসাব মিলছে না। ভারত কি হাসিনাকে আর রাখতে চাইছে না? আমার মনে হয় ইন্ডিয়ার জন্য এটা একটা খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন হয়ে গেছে, বিকজ ইন্ডিয়ার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন নর্মাল রিলেশনস, ঠিক আছে, বাংলাদেশের সাথে। কারণ বাংলাদেশের সাথে বাংলাদেশ তাদের জন্য একটা বড় মার্কেট, বাজার, ঠিক আছে। এবং ইন্ডিয়ার এখানে কিছু রিজনাল পলিটিক্সের বিষয় আছে, এখানে চায়নার প্রভাবের বিষয় আছে। তো ইন্ডিয়াও চাচ্ছে যে একটা সম্পর্ক তৈরি হলে তারা তাহলে চায়নার প্রভাবটা কিছু না মানে মোকাবেলা করতে পারবে। কারণ বাংলাদেশ যদি একেবারে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তাদের সেই প্রভাবটা হয়তো ওইভাবে মোকাবেলা করা সম্ভব হবে না তাদের জন্য। ইন্ডিয়া ইংলিশে বলে স্টাক বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। এখন ইন্ডিয়া এটাকে কিভাবে মোকাবেলা করবে আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমার মনে হয় ইন্ডিয়ার প্রায়োরিটি দেওয়া উচিত রিলেশনশিপ উইথ বাংলাদেশ, নট রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি। এনসিপির অভিযোগ বিএনপি নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ করছে। আপনি কি এই অভিযোগে কোনো বাস্তবতা দেখেন, নাকি এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন? এটাকে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছি, এটার কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই। দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ আমরা দেখছি। গতকালকেও আমরা ঢাকা কলেজ সহ বেশ অনেক জায়গাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ দেখেছি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতায় আসলে বা ক্ষমতা গেলে আধিপত্য থাকে, আধিপত্য চলে যায়। গত 2 বছর আমরা দেখেছি একটি দলের ছত্রছায়ায় ক্যাম্পাসগুলো দখল করা হয়েছে। এখন নির্বাচনের পর পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করেছে। একটি গণতান্ত্রিক দেশ, এখন আমাদের নির্বাচন হয়েছে, তো এখন সেখানে টানাপোড়েন তো কিছু হবেই। তো এটা তো অস্বাভাবিক কিছু না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। সম্প্রতি আপনার সঙ্গে কি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় কিংবা আওয়ামী লীগের জ্যেষ্ঠ কোনো নেতার সঙ্গে কথা হয়েছে? না, সম্প্রতি হয়নি, কারণ প্রশ্নই ওঠে না। আমি সত্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আপনি আমার ফেসবুক পোস্টগুলো দেখবেন, আমি তাদের জন্যই কথাগুলো বলছি। কারণ যে পথে আওয়ামী লীগকে নিয়ে যাওয়া হচ্ছে এটা ধ্বংসের পথ। এই পথে গেলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার, ঠিক আছে। আমি চাই না নিরীহ নেতাকর্মীরা নির্যাতিত হোক, সামনে আরও বিপদ আসুক, এটা আমি কোনোভাবেই চাই না। আওয়ামী লীগ আবার সেই সুষ্ঠু রাজনীতির মাধ্যমে গড়ে তুলবে নিজেকে একটি শক্তিশালী রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষর, স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে। আপনি বলেছিলেন গ্রেপ্তারের আগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি। আপনি ঠিক কোন ঐতিহাসিক তথ্য বা সূত্রের ভিত্তিতে কথা বলেছিলেন? ঐতিহাসিক সত্য বা তথ্য হচ্ছে আমার বাবা নিজেই বলেছেন, এবং এটার সাক্ষী অনেকেই আছেন, এবং এগুলো লেখা আছে মূলধারা 71, আমার বোনের লেখা বই, তাজউদ্দিন নেতা পিতা, ঠিক আছে, অনেক সোর্সেই পাবেন। মহিউদ্দিন আহমেদ সাহেবের বইতে লেখা আছে, আমার বাবা নিজেই বলেছেন। তো এর থেকে বড় কিছু তো হতে পারে না। আজ 5ই আগস্ট 2026, ঠিক 2 বছর আগে 1400 মানুষ প্রাণ হারিয়েছে। আপনার কি মনে হয় শেখ হাসিনা এই 1400 মানুষ যে প্রাণ হারিয়েছে সেটির জন্য অনুতপ্ত? দেখেন, আমি মনে করি যে অনুতপ্ত তো নাই, এটার কোনো স্বীকৃতিও নাই, রিয়েলাইজেশন নাই। এবং শুধু সেটাই না, উনি আওয়ামী লীগকে প্রভাবিত করছে যাতে করে আওয়ামী লীগের কোনো রিয়েলাইজেশন না আসে। তাজ ভাই, এক কথাই জানতে চাই, একদম জাস্ট এক কথায় আপনি বলবেন। আওয়ামী লীগ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। বিএনপি, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ। জামায়াতে ইসলামী, ধর্মভিত্তিক রাজনীতি, স্বাধীনতা বিরোধী। এনসিপি, লস্ট, শেখ হাসিনা, সাইকোপ্যাথ, তারেক রহমান, পোটেনশিয়াল, সজীব ওয়াজেদ জয়, ইউজলেস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ফেইলিয়ার, সাকিব আল হাসান, গুড ক্রিকেটার, ভারত, অ্যামেচার ইন জিওপলিটিক্স। 5ই আগস্ট আজকের এই দিন সম্ভাবনার পথ ছিল। র্যাপিড ফেয়ার খেলবো, দ্রুত উত্তর দিবেন। ওরে বাবা, আওয়ামী লীগে ফেরা হবে, হ্যাঁ নাকি না? সবসময় আছি, ছিলাম, থাকবো। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল কোনটি? অহংকার। তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা করা। আপনার জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত কোনটি ছিল? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা। ধরুন আজ শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনার এই সাক্ষাৎকার দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল।
এই দলের পিছনে অনেক শ্রম, মেধা, ত্যাগ করেছেন অনেক অগণিত মানুষ। বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ইভেন আমি ভাসানী, সরওয়ার্দী, ওনাদের কথাও বলবো, মনসুর আলী। এই দলটা আমাদের সবার। দয়া করে আপনি এই দলটাকে মুক্ত করে দিবেন। দয়া করে আপনার অহংকার দিয়ে এই দলটাকে আর নষ্ট করবেন না। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একসময়ের জনপ্রিয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি জানাচ্ছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ারের কথা, তার স্বপ্নের কথা। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী সময়ের সাথেই থাকবেন।